স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহিদ। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে স্বর্ণের দাম কমলো। সব ধরনের স্বর্ণের দাম ভরিতে কমেছে প্রায় 1200 টাকা। গতকাল থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আজ আমরা আলোচনা করব স্বর্ণের বাজার। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জুয়েলারি প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতির সভাপতি এবং এফবিসির পরিচালক আনোয়ার হোসেন এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার দেওয়ান আমিনুল ইসলাম। জনাব দেওয়ান আমিনুল ইসলাম এবং জনাব আনোয়ার হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? থ্যাংক ইউ, ভালো আছি। জনাব আনোয়ার হোসেন, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি যে স্বর্ণের দাম বাংলাদেশে বাজারে কমলো, বিশ্বের অন্যান্য বাজারের সাথে তাল মিলিয়ে কমলো। এই দাম কমাটাকে আপনি কীভাবে দেখছেন? এটা কি আসলে ব্যবসার জন্য ভালো হবে? যে কোনো পণ্যের দাম যদি কমে যায় এবং ক্রেতাদের নাগালের মধ্যে থাকে তাহলে সবসময়ের জন্য সেটা ভালো, এবং এটা তখন বেশি ক্রেতারা ব্যবহার করতে পারে এবং অন্যান্য ইন্ডাস্ট্রিগুলিও এটা ডেভেলপ করে। এটা মানে শুধু গোল্ডের ক্ষেত্রে না, আর গোল্ডের দাম কমলে তো স্বাভাবিকভাবে সারা পৃথিবীর ইকোনমি অন্যান্য কিছুর সাথে রিলেটেড সেগুলোর দাম অনেক সময় কমে যায়। দাম কিন্তু এখন যেমন কমলো, আবার দাম কিন্তু আবার বাড়েও। এটা সব আমরা প্রায় দেখছি, আবার স্বর্ণের দাম কখনো বাড়ানো হচ্ছে। এই যে বাজারে যে ওঠানামাটা আছে, এটা সাধারণত একেবারে কি আন্তর্জাতিক বাজারের সাথে মিলিয়ে করে, নাকি আপনারা বাংলাদেশের যারা জুয়েলারি মালিক সমিতি আছেন তারা সময় নিয়ে করেন বা এক মাস পরে করেন বা কিভাবে করেন? এটা মেকানিজমটা কি আসলে? এটা আন্তর্জাতিক বাজারে যখন বেড়ে যায়, সাধারণত আমাদের দেশে ওই ডাইরেক্টলি কখনো গোল্ড ব্যাংক ইস্যু করে না, বা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে এইখানে রিলেশনটা কোনো সরকারিভাবে নাই। তখন আমরা নির্ভর করি হলো যে যদি বেড়ে যায় দাম, তাহলে বাংলাদেশের জুয়েলারি সমিতি ব্যবসায়ীরা সেটাকে অপেক্ষা করেন যে কতটুকু বাড়লো, এইরকম অপেক্ষা করে বাংলাদেশের বাজারটা দেখে তারপরে তারা বাড়িয়ে দেন। কিন্তু এটা কীভাবে করে? আপনারা যারা স্বর্ণ জুয়েলারি মালিক সমিতির যারা মানে সদস্য আছেন, আপনারা তো স্বর্ণ কখনো আন্তর্জাতিক বাজার থেকে কেনেন না। না, আমরা না কিনলেও ইন্টারন্যাশনাল মার্কেটে যেই রেট আছে সেটা যদি বাংলাদেশে সমন্বয় না করা হয়, অন্তত ব্যাগেজ রুলে বলেন, প্যাসেঞ্জার ক্যারি করেন, পার্সোনাল ইউজ বলেন, রিসাইক্লিং হয়। আমাদের পাশে যে ইন্ডিয়া, এটা তো ওয়ার্ল্ডের ভিতরে বিগেস্ট একটি মার্কেট। তো এইখানে দেখা গেল যে কম আছে, ইন্ডিয়াতে বেশি আছে, দাম বেড়ে গেল, আমরা কমিয়ে রাখলাম, মুহূর্তের ভিতরে বাংলাদেশে সব গোল্ড চলে যাবে। আবার ঠিক তদ্রূপ ওই রকম ভাবে যদি এইখানে কম আপনার হয়, এইখানে যদি কম হয়, ওইখানে বাড়লে যেমন ওইখানে চলে যাবে, ওইখানে কম হলে এইখানে বাড়লে ওইখান থেকে আবার চলে আসবে। এইগুলি বন্ধ, এইগুলি সমন্বয় করার জন্য সবসময়ের জন্য এইভাবে করা হয়। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব দেওয়ান আমিনুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন যে স্বর্ণের দাম বাড়ানো হলো, কমানো হলো, আমি দুঃখিত, কমানো হলো, এর ফলে আপনাদের বিজনেস ভলিউম কি আসলে ইম্প্যাক্ট পড়ে, বাড়ে কমে? অবশ্যই ইম্প্যাক্টটা হয়। আমি স্বর্ণের দাম নির্ধারণ আর এই ইম্প্যাক্টটা দুটো সামঞ্জস্য রেখে আপনাকে আমি প্রশ্নের উত্তরটা দিচ্ছি। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আপনার সারা বাংলাদেশের জুয়েলার্সদের আপনাদের প্ল্যাটফর্ম, একই পরিবারে আমরা সমবেত আছি সবাই মিলে। তো যখনই স্বর্ণের বাজারে আন্তর্জাতিক পর্যায়ে উঠানামা করে, ঠিক তখন আমাদের দেশীয় অভ্যন্তরীণ বাজারে যে স্বর্ণ সরবরাহ আছে সেটা প্রথম এবং প্রধান উৎস হচ্ছে রিসাইকেল গোল্ড। আমাদের এই রিসাইকেল গোল্ডের একটা মার্কেট আছে। এই রিসাইকেল গোল্ডের মার্কেটে অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে আর আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যে প্রাইসটা ওঠানামা করতেছে, এই দুটো জিনিসকে সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। প্রতি মুহূর্তে এটা অবজার্ভ করা হয়। যখনই এটা মূল্য বৃদ্ধি ঘটে, তার উইদিন 24 or 48 আওয়ার্সের মধ্যেই আমাদের এক্সিকিউটিভ কমিটি এটা সবার মতামতের ভিত্তিতে মেজরিটি ডিসিশন নিয়ে আমরা সারা বাংলাদেশে একটা নির্ধারিত রেটে বেচাকেনা করে থাকি। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের স্বর্ণ আর স্বর্ণের অলংকার দুটোর মাঝখানে পার্থক্য আছে। পিওর গোল্ডের প্রাইস অ্যান্ড অলংকারিক ভ্যালু যেটা স্বর্ণের অলংকার, সেটা একটু ডিফারেন্ট থাকবে। সেই জন্যই সবসময় একটা কথা উঠে আসে যে আন্তর্জাতিক বাজারের চেয়ে আপনাদের দামটা বেশি। আসলে আমাদের স্বর্ণের অলংকারের দাম বেশি। স্বর্ণেও যখন অলংকারে পরিণত হয়, ইটস ভ্যালু এডিশন, অবশ্যই তখন দামটা বাড়বে। এখন দ্বিতীয় যেটা যিনি আপনি জানতে চেয়েছিলেন কি ইম্প্যাক্টটা আমাদের ক্ষেত্রে ঘটে,
স্বর্ণের মূল্য বর্তমানে যে পর্যায়ে উঠে এসেছিল সেটা আসলে সবার কেনার নাগালের বাহিরে সাধারণ মানুষের, তো গ্র্যাজুয়ালি এটা কমে আসতেছে ওয়ার্ল্ড মার্কেটে, তেমনি আমাদের বাংলাদেশেও কমতেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা আশা করি যে মানে আমাদের কাস্টমারের, ক্রেতা সাধারণ বলেন, আমাদের মানে পার্টিকুলারলি তো মহিলা এবং সম্পর্কযুক্ত অর্নামেন্টালি আমরা করার চেষ্টা করি, বিয়ে শাদী অনুষ্ঠানে এটা ইউটিলাইজেশন হয়। তো আমরা আশা করছি যে আমাদের বেচা কেনা এবং মার্কেটটা ভালো হবে। জনাব আনোয়ার হোসেন, আপনার কাছে একটু ভিন্ন বিষয় আলোচনা করতে চাই, জানতে চাই যে আমাদের দেশে বৈধভাবে স্বর্ণ আমদানি করা যায় না। আপনারা একেবারে নির্ভর করেন যারা বিদেশে গেছেন বাংলাদেশের যাত্রী, তারা দেশে ব্যাগেজ রুলের আওতায় যা এনেছেন সেটা নির্ভর করেন, এবং দেশের মধ্যে যা স্বর্ণ আছে সেটা রিসাইকেলের উপর নির্ভর করেন। এই যে ক্লোজড মার্কেট, এটা আমাদের দীর্ঘদিন থেকে হয়ে আসছে, এটা কি ভালো না খারাপ? এটা তো কখনোই ভালো হতে পারে না। তাহলে কেন এই জিনিসটা আপনারা বোঝাতে পারছেন না, সরকারকে ওপেন করছেন না? হচ্ছে আমরা বুঝাতে চেষ্টা করি। এখন যারা সরকারের যে সমস্ত অর্গানাইজেশন আছে এইগুলি বুঝার জন্য, তারা যদি না বুঝতে চান তাহলে তো আর ব্যবসায়ীদের, শুধু গোল্ডের ব্যবসা না, আমি যেহেতু বিসিসিআইও রিপ্রেজেন্ট করেছি অনেক বছর, তো সেই হিসাবে বুঝি যে সব ক্ষেত্রেই এই কয়েকটা অর্গানাইজেশন আছে তারা বুঝতে চান না। অথচ আপনি এখানে ডলার, পাউন্ড ইন্টারন্যাশনাল রেটেই বিক্রি হচ্ছে, তারা চেঞ্জ হচ্ছে এভরি ডে। আপনি নিউজ পেপারে দেখতেছেন ডলারের কত রেট, পাউন্ডের কত রেট, অন্যান্য কারেন্সির কত রেট। তাহলে আমাদের প্রপোজাল ছিল যে আপনাদের গভর্নমেন্টের কোনো ব্যাংকে এখানে ইস্যু করেন, গোল্ড ইস্যু করেন, যার যেটুকু প্রয়োজন হবে সেইভাবেই নেবে। আপনি শাহিন সাহেব বললেন যে অর্নামেন্ট এবং পিওর গোল্ড, এটা দেখেন যে আপনি দুবাই থেকে কিনেন, লন্ডন থেকে কিনেন বা সিডনি থেকে কিনেন, পিওর গোল্ড আর অর্নামেন্ট কিন্তু কখনোই একদম থাকে না, এটার ডিফারেন্ট থাকে। তো আমাদের এইখানে আমরা কারিগর, বিশ্ববিখ্যাত কারিগর আমাদের, এই কারিগরগুলি থাকার পরও, এই দেশে অনেক সুযোগ সুবিধা থাকার পরও গভর্নমেন্টের বলতে যে অর্গানাইজেশনগুলি আছে, সেই এনবিআর এর রিলেটেড, তারা কিন্তু বুঝতে চান না। এতবার চেষ্টা করেছি যে তারা কি ঝুঁকি আছে বলে তারা মনে করে, তারা ঝুঁকি, গোল্ড সেন্সিটিভ, এটা হোল ওয়ার্ল্ডই সেন্সিটিভ, কিন্তু আমাদের এখানে হয়ে গেছে এটা ওভার সেন্সিটিভ। এই ওভার সেন্সিটিভ থেকে যখন না বের হয়ে আসতে পারবেন, আপনি দুবাই থেকে দুবাই সিটিটা নিয়ে আসেন কিনে, যদি আপনি আনতে পারেন তারাও তা দিয়ে দিবে। তো ওইখানে কি নষ্ট হয়ে গেছে সবকিছু, বিজনেস নষ্ট হয়ে গেছে। তা আমরা কেন এইগুলিকে রিল্যাক্স, যারা বুঝার আমাদের সাথে, সেই রিল্যাক্সে তারা বুঝেন না, আমাদের প্রপোজালগুলিকে দেশ উপযোগী, সময় উপযোগী কেন করেন না? আমি আপনার কাছে ফিরে আসবো এই বিষয়ে। তার আগে জানাব দেওয়ান আমিনুল ইসলাম, আপনাকে জানতে চাচ্ছি যে আপনারা নির্ভর করেন মূলত ব্যাগেজ রুলসের উপরে। সাম্প্রতিক সময়ে ব্যাগেজ রুলসের পরিবর্তন আনা হয়েছে, আপনি কি এই পরিবর্তনগুলো বলবেন এবং এটা আসলে ভালো না খারাপ হয়েছে? আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য মানে আপনার এটা ধারণা করা হয় 90 লক্ষ থেকে 1 কোটি প্লাস বাংলাদেশের বাহিরে পেশাগত কারণে তারা অবস্থান করছেন। তারা বাংলাদেশে যখন ফেরত আসেন এই ব্যাগেজ রুলের আওতায় তারা কিছু ব্যাগেজ রুল আমাকে প্রবাসী বাংলাদেশের অন্য কেউ পারে না, পর্যটক লেখা মানে বাংলাদেশ পর্যটক হিসাবে তারা নিয়ে আসার সময় 100 গ্রাম অর্নামেন্টস নিয়ে আসতে পারেন। তো আগে এটা 200 গ্রাম ছিল, তো তার প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতেই তারা নিয়ে আসতেন তাদের অর্নামেন্টস, কিন্তু তা কার্টেল করে দেওয়াতে এখন ন্যাচারালি এই অর্নামেন্টসটা ব্যবহার করার পরে আমাদের কাছে তারা চেঞ্জ করতেন, কোনো সময় টাকার প্রয়োজন হলে বিক্রি করতেন, সেখান থেকে আমরা কিনে নিয়ে আসতাম। প্লাস আরেকটা জিনিস তারা এনজয় করতেন, সেই জিনিসটা ছিল 200 গ্রাম পর্যন্ত পিওর গোল্ড তারা প্রতি 11.664 গ্রাম, তার মানে প্রায় 1 ভরির মতো গোল্ড উনি 150 টাকা ডিউটি দিতেন। সেটা অল অন সাডেন 3000 মানে 3000 টাকা করে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ডিউটিটা বেড়ে গেছে এবং এটা অনেক গুণ, মানে এটা 150 টাকা যদি 3000 টাকা হয়ে যায় তাহলে এটা তো, এবং এর ফলে আসলে তাহলে আমি বলতে পারি যে আমরা একমাত্র বৈধভাবে আসা পথ রুদ্ধ হয়েছে এবং স্বর্ণের বাজারে সংকট দেখা দিচ্ছে, তাই তো? এছাড়াও বৈধ পথ বলতে আরো একটা সিস্টেম ওপেন আছে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসার জন্য, কিন্তু ইম্পোর্ট সেটা তো অ্যালাউড না, মানে প্রচলিত পণ্য যেভাবে ইম্পোর্ট করা হয় সেটা হচ্ছে না, আমরা সেভাবে বলছি না। তো একমাত্র যে উপায় সেটা আসলে সংকুচিত হয়েছে। ধন্যবাদ জনাব দেওয়ান আপনাকে। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো আপনার সাথে। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি স্বর্ণের বাজার নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জুয়েলারি প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতির সভাপতি এবং এপিসির পরিচালক আনোয়ার হোসেন এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার দেওয়ান আমিনুল ইসলাম। জনাব আমিনুল ইসলাম এবং জনাব আনোয়ার হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব আনোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বলছিলাম যে স্বর্ণের বাজার বাংলাদেশ যদি উন্মুক্ত করে দেওয়া হয়, যদি যারা ব্যবসায়ী আছেন, প্রকৃত ব্যবসায়ী আছেন, তারা যদি বৈধভাবে ইম্পোর্ট করতে পারেন বা তাদের কেনবার কোনো যদি ভালো একটা উপায়ের ব্যবস্থা করা, একটা এক্সচেঞ্জ হাউস হতে পারে, করা যেতে পারে, তাহলে কীভাবে আসলে বাংলাদেশ উপকৃত হবে? শুধু কেউ আভ্যন্তরীণ বাজারের কথাই বলবেন নাকি দেশের বাইরেও তখন আপনি স্বর্ণের অলংকার আমরা আসলে বাইরে পাঠাতে পারবো? আসলে লাভটা কি? অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড মার্কেটের যেই গোল্ডের মার্কেট আছে, সেই মার্কেটের শেয়ার কিন্তু আমাদের খুব নেগলেক্ট পার্সেন্ট। আচ্ছা, অর্থাৎ আমরা এত অল্প সংখ্যক ওয়ার্ল্ড মার্কেটের তুলনায় ইউজার এখানে হচ্ছে, কিন্তু আমাদের যেটা আছে সেটা হলো কারিগর সম্প্রদায় যারা মেকিং করে অর্নামেন্ট, হালকা ওজনের হাতে তৈরি যে গয়না ওয়ার্ল্ড ফেমাস, সেই গয়নাগুলিকে আমাদের এখানে তৈরি হয়। যেটা আমরা করি 5 ভরিতে, সেইটা ইন্ডিয়া করে 10 থেকে 15 ভরি করতে হয় ওদের, অন্যান্য দেশে আরও বেশি। তাহলে হালকা ওজনের পৃথিবীর সবচেয়ে দামি পণ্য এইটা যদি তৈরি করা যায়, এটার তো এক্সপোর্ট মার্কেট বিশাল এক মার্কেট রয়ে গেছে। এইটা কেমন বিশাল? এই বিষয়ে কি আসলে আপনাদের কোনো গবেষণা, কোনো স্টাডি আছে নাকি? হ্যাঁ, গবেষণা আছে তো। আমরা এখান থেকে ডায়মন্ড করেছি, এখান থেকে জুয়েলারি করেছি, কিন্তু আমাদের এই পলিসি নিয়ে আলোচনা করতে হলে আরও অনেক সময়ের প্রয়োজন। সেইগুলি আমাদের সাবমিট করা আছে এনবিআর বিভিন্ন জায়গাতে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে, সব জায়গাতে আমাদের সাবমিট করা আছে যে দেশ উপযোগী এবং সময় উপযোগী এক্সপোর্ট পলিসি যদি করা হয়, তাহলে আমরা সেকেন্ড গার্মেন্ট, অর্থাৎ এখন কি এই মুহূর্তে তো আমরা স্বর্ণ অলংকার কি বাইরে এক্সপোর্ট করতে পারি? এটা খুব নেগলেক্ট পার্সেন্ট করতে পারি। আপনি করছেন? চাহিদা আছে? হ্যাঁ, আমাদের এরকম করেছি এবং ডায়মন্ড, প্রচুর ডায়মন্ড এক্সপোর্ট করেছি। আমাদেরই একটা ডায়মন্ড কার্ডিং ইন্ডাস্ট্রি, যেখানে রাফ ডায়মন্ড এনে আমরা কার্ডিং করতাম, তার সাথে গোল্ড অ্যাড করে তারপর আমরা এক্সপোর্ট করতাম। সেইগুলি নিয়ে অনেক ঝামেলা আছে, সেগুলি স্বল্প কথায় বা স্বল্প পরিসরে এটা এক্সপ্লেন করাও এখন সম্ভব হবে না। তবু আমরা বলবো যে এইখানে যারা অন্তত বিজনেস করেন, যারা লোকালি বিজনেস করেন বা ডোমেস্টিক জুয়েলারি বিজনেস করেন, তাদেরও যদি প্রাপ্যতা সহজ করা হয়, তারা যেই পরিমাণ মান্থলি যেই পরিমাণ সেল করবেন, সেই পরিমাণ গোল্ড যদি ব্যাংক থেকেও ইস্যু করা হইতো যে না ঠিক আছে আপনারা এই পরিমাণ ব্যাংক থেকে পাবেন, তাহলে তাদের জন্য আর কোনো এত ঝামেলার দরকার হয় না। আর দ্বিতীয়ত ডিউটি, এয়ারপোর্টের যেই প্রতি ভরিতে বাড়িয়ে দিছে 3,000 টাকা করে ডিউটি, তো এই ডিউটি দিবার জন্য না দিবার প্রবণতা বেশি। তখন দেখা যায় যে যারা ডিউটি নিবেন, যারা এর সাথে জড়িত, তাদের সাথে কতিপয় লোকজন আছে। ডিউটি যখন কম ছিল এর আগে, তখনও তো আসলে স্মাগলিং হতো না, স্মাগলিং হয়তো মানে খুব কম হয়তো, ফিউ পার্সেন্টেজ। এইরকম সাধারণত যে কোনো জিনিস যদি ফ্রি থাকে তাহলে তো স্মাগলিং এর দরকার নাই। স্মাগলিং বলতেই তো বোঝা যায় যে গভর্নমেন্টের যে ডিউটি আছে সেটা দিচ্ছে না বলে স্মাগলিং। এটা কি স্মাগলিং বলা হয়? ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে যারা দেওয়ান আমিনুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা যারা ব্যবসায়ী, তারা আসলে কিভাবে স্বর্ণটা পেতে চান? ব্যাগেজ রুলে যেটা আসে সেটা আসলে একেবারেই আপনাদের কন্ট্রোলের বাইরে। আপনারা জানেন না কখন পাবেন, কীভাবে পাবেন। রিসাইকেলটাও আসলে আপনাদের অপেক্ষা করতে হয়, একেবারেই যারা কাস্টমার তাদের উপর নির্ভর করতে হয়। কি হলে আসলে আপনাদের হওয়া উচিত বলে আপনি মনে করেন? সর্বপ্রথম আমি একটা জিনিস বলতে চাই, বর্তমানে বাংলাদেশের স্বর্ণ শিল্প গুণগত মানের দিক থেকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের পর্যায়ে এসে পড়েছে। আমরা সমস্ত কিছু জুয়েলার্স সমিতি এবং জুয়েলার্সরা এরকম পর্যায়ে নিয়ে এসেছি, দেশ অভ্যন্তরীণ বাজার সহ। আমি শুধু একটু ইন্টারাপ্ট করি, আপনি বলছেন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, তাই হতো তাহলে আমাদের এখান থেকে স্বর্ণ বাইরে এক্সপোর্ট এত কম পরিমাণ এক্সপোর্ট কেন হয়? এক্সপোর্ট হয় কিনা এই পরিসংখ্যানটা, এটা আবেগ না, এটা একদম সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু আমি যে পণ্যটা রপ্তানির জন্য বা আমার লোকাল মার্কেটের জন্য রেডি করেছি, তার মূল্য আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি পড়ছে। যে প্রশ্নটা আপনি আনোয়ার ভাইকে আগে করেছিলেন এবং উনি উত্তরটা দিয়েছেন যে আমাদের প্রধান কাঁচামাল যে স্বর্ণ, এটা সহজলভ্যতা। আপনার প্রশ্নের সাথে সাথে এইটার উত্তরটা এভাবে আসতে পারে, সেটা হলো যে আমরা জুয়েলার্সরা যারা এখানে বাংলাদেশে স্বর্ণের অলংকার প্রস্তুত করি, তাদেরকে যদি আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে সামান্য প্রিমিয়াম যুক্ত করে একটি গোল্ড এক্সচেঞ্জের মাধ্যমে আমার রিকোয়ারমেন্ট অনুপাতে আমাকে যদি প্রকৃতভাবে স্বর্ণটা সরবরাহ করা হয়, তাহলে আমাদের এই বাংলাদেশের সুনিপুণ স্বর্ণশিল্পীদের দ্বারা তৈরি করা অর্নামেন্টস আন্তর্জাতিক বাজারে সমকক্ষ হয়ে দাঁড়াবে। আরও একটা দিক থেকে সেটা হলো মূল্যর দিকের সাথে সাথে
ওজন, যেহেতু স্বর্ণ মূল্যটা খুব বেশি, তো একই হালকা পণ্য ওজনের হালকা ওজনের জন্য ইন কম্পারিজন আমাদের দেশে আসবে। তারপরে আমাদের বাণিজ্য ঘাটতি আছে বিভিন্ন দেশের সাথে, ইম্পোর্ট আমরা বেশি করতেছি, সেই দেশে এক্সপোর্ট করি না। তখন আমাদের দেশে আমাদের যারা নীতি নির্ধারক তারা চাইলে সেই দেশের সাথে আলোচনা করে একটি প্রোটেকশন আমাদের জন্য করতে পারেন। তো এভাবে আমাদের বাজারটা আন্তর্জাতিক বাজারের সহ এবং দেশীয় সহ উন্মুক্ত হবে। মানুষ একই প্রশ্নকে আমি আবার করছি আপনাকে, যে আপনারা বলছেন আমাদের দেশের যে যারা কারিগর আছেন তাদের যে মানের অলংকার তৈরি করেন সেটা বিশ্ব বাজারে অনেক চাহিদা আছে, তাই যদি হয় কেন সেরকম চাহিদা আসলে আসছে না? যদি সত্যি চাহিদা থাকে তারা এখানে আসবে, যোগাযোগ করবে, আপনারা অনেক এক্সপোর্ট করতে পারবে। না, আমরা এটাকে আরো 20 ইয়ার্স আপনি ব্যাকে যান, 95 থেকে আমরা এক্সপোর্ট করে শুরু করেছি। আমরা মিডল ইস্ট হতে আরম্ভ করে জাপান, অন্যান্য অনেক এক্সিবিশনে, ওয়ার্ল্ড ফেমাস এক্সিবিশনে আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমরা সেই সমস্ত জায়গাতে অ্যাটেন্ড করেছি এবং হিউজ অর্ডার পেয়েছি। কিন্তু একটা জিনিস করতে হবে যে বাংলাদেশে গোল্ডের দাম বেশি ওয়ার্ল্ডের অন্যান্য মার্কেট, বিশ্ব বাজারের থেকে বাংলাদেশ। এখন বেশি দামে কিনে কম দামে বিক্রি করা তো কোনো বিজনেস হতে পারে না। আমাকে ওই ওয়ার্ল্ড মার্কেটের হিসাবেই বাংলাদেশে ওই গোল্ড পেতে হবে। এখন বাংলাদেশে ওই রকম গোল্ড পেতে গেলে, যেটা আমি বলছি যে স্বল্প সময়ে বলা সম্ভব না, সেটা সুপারভাইজ বন্ডের এবং কাস্টমসের লোক উপস্থিত থাকবে, তাদের সামনে 9টা থেকে 5টার মধ্যে কাজগুলি করতে হবে। এখন আমাদের যেই কাজগুলি হাতের তৈরি কাজ, একটা কারিগর সকালে যদি শুরু করে তার একটা স্টেজে না যাওয়া পর্যন্ত সে থামে না কাজগুলি, রাত্রি 12টার সময় কাজ করে এবং 8 থেকে 10টা স্টেজে কাজ হয় ছোট ছোট স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রির মধ্যে। এক জায়গায় পলিশ হবে, এক জায়গায় কাটিং হবে, এক জায়গায় সোল্ডারিং হবে, এইরকম বিভিন্ন জায়গাতে কাজগুলি করে এনে তারপরে এখন আমার প্রয়োজন হলো আমি দিনাজপুর থেকে কাজ করিয়ে আনবো, কারণ ওই পলিসিতে তো আমার কভার করতেছে না। যার জন্যই হলো আমাদের দরকার হলো এখানে ইন্টারন্যাশনাল মার্কেট রেটে গোল্ড পাওয়ার নিশ্চয়। বুঝতে পারছি, ধন্যবাদ জনাব দেওয়ান আমিনুল ইসলাম। আপনাকে জানতে চাই, আপনারা বলছেন যে বাংলাদেশি কারিগরদের কাজ অনেক ভালো, অনেক চাহিদা রয়েছে তাদের কাজের। পৃথিবীর অন্য দেশেও তো স্বর্ণ অলংকার মানুষ ব্যবহার করছে, তো সেখানে কারিগর নাই, তারা কি দক্ষ নয়? তো আমরা কেন নিজেরাই বলছি যে আমরাই কেন বলছি দক্ষ? আসলে আমাদের যে আমাদের আসলে ইউএসপিটা কি জিনিসটা এরকম ভাবে বলা যায়, সেটা হলো আপনার ইন্ডিয়ান জুয়েলারি নামে ওয়ার্ল্ড ওয়াইড যে জুয়েলারিটা লিড করতেছে, এর মূলত যারা বিহাইন্ড দ্য সিন হ্যান্ডমেড যে জুয়েলারিটা তৈরি করে তারা বাংলা ভাষাভাষী। এই আপনার 50s এর দিক থেকে শুরু করলে আমাদের দেশ থেকে যারা চলে গিয়েছিল বাংলা ভাষাভাষী স্বর্ণশিল্পীরা, তারা পশ্চিমবঙ্গ গিয়েছে, সেখান থেকে বোম্বের যে জুয়েলারি হাব জাবেরি বাজার, আমরা যারা ওখানে যেতে পেরেছি, সেখানে প্রচুর বাংলা ভাষাভাষী লোক কাজ করে। কিন্তু এখন শুধু যে বাংলা ভাষার লোক কাজ করতে না, নিশ্চয়ই অন্য ভাষার লোকরাও কাজ করছে, হাতে কাজ করছে। আমি এই হ্যান্ডমেড জুয়েলারিতে, কিন্তু এই পুরো সেক্টরে যারা স্কিল হ্যান্ড তারা এখনো বাংলাদেশে অবস্থান করতেছেন, আমাদের বাংলাদেশি পরম্পরায় কাজ করতেছে, তাদের এই জুয়েলারিগুলি অত্যন্ত নিখুঁত হয় এবং আমরা প্রাইস আর স্কিলনেস এই দুটো দিয়ে এনজয় করতে পারি। শুধুমাত্র কি হ্যান্ডমেডের কারণেই আমরা আমাদের ওইটাই আমি আপনাকে একটু এক্সপ্লেইন করতেছি। সেটা হলো যে আপনি যারা জুয়েলারি, বাংলাদেশের জুয়েলারি দেখেন, সেই জুয়েলারি আর অন্যান্য দেশের জুয়েলারির ভিতরে পার্থক্য আছে। ওটা হলো কাস্টিং এ হেভি ওয়েট হয়। আগে বলা হয়েছে যে হালকা ওজনের গোল্ড যদি হালকা ওজনের হয় তাহলে একটা অর্নামেন্ট কম ওজনের ভিতরে প্রাইস কমে গেল এবং থাউজেন্ড কম্পোনেন্টস আছে, ছোট ছোট স্মল, এইগুলিকে ওয়েল্ডিং করে করে একটা অর্নামেন্ট ফর্মে আনা হয় এবং সেইগুলিকে কাটিং করা হয়, ডায়মন্ড কাটিং করা হয়। সারফেসগুলিকে যখন কাটিং করা হয় তখন তার ভিতরে গ্লেজ আরো বেড়ে যায়। হালকা ওজন প্লাস হলো হ্যান্ডমেডের এই যে 1000 কম্পোনেন্ট, অন্য দেশে কি অন্য দেশে এত বেড়ে যায়, হ্যান্ডমেড তো নাই এবং তারা ওইভাবে কাজ করতে পারেন না। আমাদের এখানে যেহেতু লেবার কস্ট কম এবং আমাদের এই কারিগরগুলি অনেক পুরনো পদ্ধতিতে এই স্টাইলে কাজ করে আসছেন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের স্ট্যাটিস্টিক্সে দেখা যায় সারা পৃথিবীতে যত হ্যান্ডমেড কারিগর আছে তার 80% হলো বাংলাভাষী। জনাব আনোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব ডাক্তার দেওয়ান আমিনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা কথা বলবো। তবে এই বিষয়টা নিশ্চয়ই আমরা চাইবো যে স্বর্ণের বাজার স্থিতিশীল করবার জন্য ব্যবসায়ী এবং সরকার দুপক্ষে মিলিয়ে আসলে বসবেন এবং একটা সিদ্ধান্তে আসতে পারবেন তারা। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদের। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।